ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছ, তাদের যারা রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কম্বিনেশন রয়েছে সাবজেক্টে, বাড়িতে বসে না থেকে তারা ইতিমধ্যে সাবজেক্টটি পড়া শুরু করে দিতে পারে। আমি তোমাদের ক্লাস 11-এ তোমরা রাষ্ট্রের যে বিভিন্ন রূপ নিয়ে পড়েছ, সেখানে তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম যে রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্র মুক্ত হয়ে ওঠে যার মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রের যে ইচ্ছা, রাষ্ট্রের যে আদর্শ, লক্ষ্য, তাকে যে মুক্ত করে তোলে সে হলো সরকার। এই সরকার মানে কিন্তু কোনো একটা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না। সরকারের বিভিন্ন অঙ্গ রয়েছে, অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ, যেটাকে আমরা বলছি অর্গানস অফ গভর্নমেন্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় সেই অর্গানস অফ গভর্নমেন্ট বা সরকারের বিভিন্ন বিভাগ, এবং এই সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে তার যে বিভিন্ন কাজকর্ম, সর্বোপরি সরকারের বিভিন্ন বিভাগকে কিভাবে একটা বিশেষ নীতি তাদেরকে স্বতন্ত্র করে রাখার পক্ষে জোরালো মতবাদ পোষণ করেছে, আমরা সেটা নিয়েই আলোচনা করব। তাহলে আজকের আমাদের প্রধান আলোচ্য বিষয় সরকারের বিভিন্ন বিভাগের মধ্যেকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এবার তোমাদের বলি, সরকারের বিভাগ, সরকারকে আমরা তিনটি ভাগে ভাগ করি। সরকারের যে তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগকে ফরাসি দার্শনিক এসমে বলছেন ত্রিতত্ত্ব, অর্থাৎ উইলবি সরকারের দুটো ভাগের কথা বলেছেন, আইন বিভাগ এবং শাসন বিভাগ। বিচার বিভাগকে শাসন বিভাগের অন্তর্ভুক্তির কথা উনি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী উইলবি। আবার জেমস গুডনাউ বলে একজন রাষ্ট্র দার্শনিক, তিনি বলছেন যে না, সরকারের তিনটি বিভাগ নয় বা দুটো বিভাগ নয়, সরকারের 5টা বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগের কর্মকর্তাগণ, শাসন বিভাগের কর্মচারীগণ, নির্বাচক মণ্ডলী এবং বিচার বিভাগ। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় জনগণকে সরকারের স্বৈরাচারী ক্ষমতা থেকে রক্ষা করে ব্যক্তি স্বাধীনতা দেওয়ার সপক্ষে রাষ্ট্রবিজ্ঞানী মন্তেস্কুর যে বিশেষ তত্ত্ব, যেটা আধুনিক বিশ্ব অর্থাৎ 19বিংশ শতক পর্যন্ত এক বাক্যে যেটাকে মেনে নিয়েছিল, সেটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা আমাদের এবছরের অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই টপিকসটা বা সেই বিষয়টা নিয়ে তোমাদের আজকের আলোচনা করব। তার আগে বলি, তাহলে আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা বা আইনের সংশোধন করা এবং সংবিধান সংশোধন করা। শাসন বিভাগের কাজ আইন বিভাগ প্রণীত আইন অনুযায়ী সেই আইনগুলোকে সুষ্ঠু এবং যথার্থভাবে প্রয়োগ করা। এবং বিচার বিভাগের কাজ হলো আইনসভা প্রণীত আইন শাসন বিভাগ যথাযথভাবে প্রয়োগ করে গণ স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বকে রক্ষা করছে কিনা সেগুলো দেখা। অর্থাৎ এক কথায় বলতে গেলে ন্যায় প্রতিষ্ঠা করাই হচ্ছে বিচার বিভাগের লক্ষ্য।
এসমের রাষ্ট্র দার্শনিক, এসমে অর্থাৎ ফরাসি দার্শনিক, তার এই ত্রিতত্ত্বের আগে দুটো তত্ত্ব নিয়ে মূলত সরকারের দুটো বিভাগ নিয়ে মূলত আলোচনা হতো। সেটা হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগ। শাসন বিভাগের অন্তর্ভুক্ত ছিল বিচার বিভাগ। উনি প্রথম এই ত্রিতত্ত্ব খাড়া করলেন, যেটাকে ট্রিনিটি থিওরি বলছে। তাহলে ছাত্রছাত্রীরা, ট্রিনিটি থিওরি বা ত্রিতত্ত্বটা কার? হ্যাঁ, ঠিকই বলেছ, ফরাসি দার্শনিক এসমের। এবারে আসছি আমরা মন্তেস্কুর কথা, অর্থাৎ যার হাত ধরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা বাস্তবে রূপ পেয়েছিল এবং একটা দার্শনিক তত্ত্ব হিসেবে জনমনে তথা দার্শনিক চিন্তার জগতে আলোড়ন ফেলেছিল। তার আগে তোমাদের মন্তেস্কু সম্পর্কে আমি দু চার কথা বলছি। মন্তেস্কু ছিলেন ফরাসি রাজা চতুর্দশ লুই এবং পঞ্চদশ লুইয়ের সমসাময়িক দার্শনিক মানুষ। তার দার্শনিক চিন্তা চেতনা সব সময় ব্যক্তি স্বাধীনতাকে তিনি অগ্রাধিকার দিতেন, লক্ষ্য করতেন যাতে ব্যক্তি স্বাধীনতা সর্বাধিকভাবে পায় বা ব্যক্তি স্বাধীনতা দেশের মধ্যে থাকে, সেটাই তিনি লক্ষ্য করতেন। কিন্তু ফ্রান্সে তো তা ছিল না। তোমরা চতুর্দশ লুই তার সেই বিখ্যাত দম্ভোক্তি তোমরা শুনেছ, আই এম দ্য স্টেট অ্যান্ড আই এম দ্য গভর্নমেন্ট। তার মানে বুঝতে পারছো, আমি রাষ্ট্র আমি সরকার। তাহলে আমি রাষ্ট্র আমি যদি সরকার হই, তার মানে তিনি কত বড় সৈনিক শাসক ছিলেন। তাহলে সেখানে কখনোই কিন্তু ব্যক্তি স্বাধীনতা মানুষের থাকতে পারে না। ফরাসি দার্শনিকের চিন্তা চেতনায় সব সময় কিন্তু ঘুরত যে কিভাবে ব্যক্তি স্বাধীনতা অধিক মাত্রায় ব্যক্তি পেতে পারে। ঠিক সেই সময় তিনি ইংল্যান্ডে বেড়াতে গেলেন। দেখো, তার দার্শনিক তত্ত্বের সৃষ্টির ইতিহাসটা বলছি আমি। ইংল্যান্ডে বেড়াতে গেলেন, বেড়াতে গিয়ে দেখলেন যে ইংল্যান্ডের মানুষ অবাধ ব্যক্তি স্বাধীনতা ভোগ করছে, যা তার দার্শনিক চিন্তা চেতনায় কাজে লেগে গেল যে তাহলে ইংল্যান্ডেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রয়েছে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটে বিভাগ পরস্পরের স্বতন্ত্র বা নিয়ন্ত্রণ মুক্ত হয়ে কাজ করছে। সেই কারণে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারছে না, আর মানুষ অবাধ ব্যক্তি স্বাধীনতা ভোগ করছে। যদিও তার এই ধারণা ভ্রান্ত ছিল, কারণ ইংল্যান্ডে তখনও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব ছিল না, আজও নেই। কিন্তু ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি লিখলেন তার সেই বিখ্যাত গ্রন্থ, 1748 সাল আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ দ্য সেপারেশন অফ লজ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বই লিখলেন। মন্তেস্কুর আগে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব পেয়েছিলাম। আমরা রাষ্ট্র দার্শনিকের তথা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে যিনি পরিচিত অ্যারিস্টটল, তাঁর লেখার মধ্যে তিনি লিখেছিলেন যে আইন বিভাগের কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা, সেই নীতিটাই আইন। তাহলে অ্যারিস্টটল, পরবর্তীকালে রোমান দার্শনিক সিসেরো, পলিনিয়াস, বোদা, এই সমস্ত বড় বড় দার্শনিকের লেখা। কিন্তু যার হাত ধরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পরিণতি পেল এবং তৎকালীন জগতে আলোড়ন সৃষ্টি করলো, তিনি হলেন মন্তেস্কু। তার এই গ্রন্থ 1748 সালে প্রকাশিত হল। ঠিক তার অব্যবহিত পরে 1765-তে তাকে সমর্থন করলেন ইংল্যান্ডের প্রথিতযশা আইনজীবী ব্ল্যাকস্টোন। তিনি লিখলেন দ্য কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড, বিখ্যাত গ্রন্থ, যেখানেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে তিনি আরো দৃঢ়ভাবে মজবুত করার প্রয়াস করলেন। এবারে আসছি তাহলে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা নিয়ে আমরা আলোচনা করব, সেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্যটা বা তার ইতিহাসটা আমি বললাম, তার মূল বক্তব্য কি, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, তার মূল বক্তব্য কি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ
বক্তব্য separation the spirit of of lodge. 1748 মন্তেস্কু। তাহলে বাবা মূল বক্তব্য তোমাদের বলছি এবারে, এটা মন দিয়ে শোনো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হচ্ছে যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পরের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে কাজ করবে। এর ফলে কি হবে? ক্ষমতার কোনো কেন্দ্রীভবন হবে না। ক্ষমতার কেন্দ্রীভবন হয়ে ওঠার অর্থ শাসকের বা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠা। এইটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা। আবার বলছি যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পরের নিয়ন্ত্রণ মুক্ত বা প্রভাব মুক্ত হয়ে নিজ নিজ বিভাগীয় দায় দায়িত্ব পালন করতে। এর ফলে কি হবে? সরকার স্বৈরাচারী হয়ে উঠবে না, মানুষের ব্যক্তি স্বাধীনতা অটুট থাকবে। এর মূল বক্তব্যকে আমরা তিনটি ভাগে ভাগ করি। কোন কোন রাষ্ট্র দার্শনিক বলছেন যে চারটি ভাগে। যাই হোক, তাহলে ওই সংজ্ঞার মধ্যেই আমরা পেলাম কি, যে সরকারের প্রতিটি বিভাগ পরস্পরের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে কাজ করবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এক ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এই তিনটি মূল কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে মূল কথাগুলো কি কি? এক নম্বর কি বললাম? যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পরের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে কাজ করবে। কোনো বিভাগ অন্য কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, আর একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। এই তিনটি কথা তোমাদের মাথায় রাখলেই চলবে। এই তিনটি কথার উপরে কিন্তু ভিত্তি করে আমার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি দাঁড়িয়ে রয়েছে। এবার আসছি আমরা মন্তেস্কুর যে কথাটা, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি 19বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। তার কোনো সমালোচনা ছিল না। পরবর্তীকালে যখন একে একে জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো দেশে বিদেশে, অর্থাৎ পুলিশি রাষ্ট্রের অস্তিত্ব লুপ্ত হলো, তখন থেকে কিন্তু এই নীতিটি গভীরভাবে সমালোচিত হতে শুরু করল। যাই হোক, এই নীতির সপক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো তোমাদের মনে রাখতে হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এখানে কতগুলো শর্ট কোয়েশ্চেনও আসে, যেগুলো আমি আলোচনার মাধ্যমে বললাম। প্রশ্নগুলো তোমরা মনে রাখো। এক নম্বর, সরকারের দুটি বিভাগের কথা বলেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী? সরকারের তিনটি বিভাগের কথা বলেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী? সরকারের 5টি বিভাগের কথা বলেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী? মন্তেস্কুর লেখা গ্রন্থটার নাম কি? ব্ল্যাকস্টোনের লেখা গ্রন্থটির নাম কি? এগুলো শর্ট কোশ্চেন আসবে। আর মেনলি বড় প্রশ্ন এলে আসবে এই ধরনের, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? এই নীতিটির সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। অথবা যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটার প্রয়োগ কি কাম্য? যদি কাম্য হয় বা কাম্য না হয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ, এর প্রয়োজনীয়তা আছে কি? যদি থাকে
তার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমি এখনই আলোচনা তোমাদের করব যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে কোন কোন যুক্তি আমরা দিতে পারি। এটা তোমরা এই পয়েন্টসগুলো লিখে নাও, আমিও তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এই পয়েন্টসগুলো লিখে নাও। প্রথমেই আসছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষের যুক্তিগুলো নিয়ে। মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মূল বক্তব্য আমরা যে মূল সূত্রটা আমরা যে পেলাম, সেই সূত্রের ভিত্তিতে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পক্ষে কিছু কিছু যুক্তি তোমাদের সামনে তুলে ধরব। 1 নম্বর হচ্ছে কি না, বিভাগীয় রক্ষা কবচ। আমি আগে তোমাদের পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তারপরে আমি ডিসকাশনে আসছি। 1 নম্বর হচ্ছে কি বললাম না, বিভাগীয় রক্ষা কবচ। সঙ্গে সঙ্গেই আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে বিভাগ বলতে তাহলে কটা? এক্ষুনি আলোচনা করেছি, 3টে। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই নীতিটা প্রত্যেক বিভাগ স্বতন্ত্র থাকে বলে, তাহলে কি হচ্ছে, প্রত্যেক বিভাগ স্বতন্ত্র থাকার ফলে কোনো বিভাগের উপরে হস্তক্ষেপ করতে পারছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না। এর ফলে কি হচ্ছে, সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারছে না। আর সরকারের স্বৈরাচারী হয়ে না উঠতে পারলে জনগণের যে ব্যক্তিগত স্বাধীনতা অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য, সেটা ভোগ করতে কোনোরূপ অসুবিধা হবে না। সেই কারণে বলা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি কার্যকর হয়, তাহলে বিভাগীয় যে রক্ষা কবচ সেটা সুদৃঢ় হবে। আমি 2 নম্বর পয়েন্টে আসছি, বিভাগীয় দায়িত্বশীলতা বৃদ্ধি। বিভাগীয় দায়িত্বশীলতা বৃদ্ধি। বিভাগীয় দায়িত্বশীলতা, তাহলে 3টে বিভাগ 3 প্রকার দায়িত্ব পালন করে। আইন বিভাগ আইন প্রণয়ন করে, বিচার বিভাগ শাসন বিভাগ আইনের প্রয়োগ করে সুষ্ঠু এবং যথাযথভাবে, আর বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে, আইনটা কি বলা যায়, আইনের যথার্থ ব্যাখ্যা করে এবং জনগণের স্বাধীনতা রক্ষা করে। এবারে কি না, প্রত্যেকটা বিভাগ নিজ নিজ দায় দায়িত্ব থাকে বলে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। কারণ এখানে তো কেউ কারোর ঘাড়ে দোষ চাপাতে পারে না। নিজ নিজ বিভাগের যদি ত্রুটি হয়, তার জন্য দায় কিন্তু সেই বিভাগে। সে বলতে পারে না যে আমি এ কাজ করিনি, এ কাজ করেছে শাসন বিভাগ, কথা বলতে পারে না। সেই কারণে বিভাগীয় দায়িত্বশীলতা বৃদ্ধি পায় এবং জনগণের ব্যক্তি স্বাধীনতাটাও অটুট থাকে। 3 নম্বরে আসছি আমি, স্বৈরাচারিতা রোধ। বিভাগীয় স্বৈরাচারিতা রোধ। মন্তেস্কু বলেছিলেন যে বিভাগের সরকারের যদি সমস্ত ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকে, তাহলে কি হবে, বিভাগের স্বৈরাচারিতা বৃদ্ধি পাবে। সেই 14 বিভাগের কথা একটু আগে বললাম যে আই এম দ্য স্টেট অ্যান্ড আই এম দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আমি রাষ্ট্র, আমি সরকার, সমস্ত ক্ষমতা আমার কাছে কেন্দ্রীভূত। তাহলে আমি তো স্বৈরাচারী হবো, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ প্রত্যেকে পরস্পরের নিয়ন্ত্রণ মুক্ত থাকে বলে এখানে কিন্তু বিভাগীয় স্বৈরাচারিতা রোধ হয়, অর্থাৎ জনগণের ব্যক্তি স্বাধীনতা অটুট থাকে
খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। নেক্সট পয়েন্ট আসছি তোমাদের, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। এইটাই যেটার জন্য মন্তেস্কুর এত দূর আসা, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। বিচার বিভাগকে যদি শাসন বিভাগের মধ্যে রাখা যেত তাহলে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো না এবং মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষা হতো না। সেই কারণে মন্তেস্কু চেয়েছিলেন বিচার বিভাগকে সম্পূর্ণভাবে আইন এবং শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত করে জনগণকে ব্যক্তি স্বাধীনতা ভোগ করার সুযোগ সুবিধা দিতে হবে, যেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করলে বিচার বিভাগের উপরে আইন বিভাগ এবং শাসন বিভাগ কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। বিচার বিভাগ স্বাধীন মতো তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আইনের যথার্থ বিচার করে শাসন বিভাগের আইনকে সঠিকভাবে প্রয়োগ হয়েছে কিনা তা বিচার বিশ্লেষণ করে ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করে। সেই কারণে বলা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এবারে একটা ভাইটাল পয়েন্ট, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি কার্যকর থাকে তাহলে দেখবে বিভাগীয় দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। এটা খুব ভাইটাল জিনিস। স্পেশালিস্ট লোক দ্বারা কাজ, আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা, তাহলে আইনটা অত্যন্ত সুচিন্তিত হবে, কারণ তিনি তো আইনের লোক। শাসন বিভাগ দীর্ঘদিন ধরে শাসন কার্য পরিচালনার ফলে তাদের বিভাগীয় দক্ষতা অর্থাৎ এক্সপেরিয়েন্স সেটা বৃদ্ধি পাবে, কাজের গতিশীলতা আসবে। অনুরূপভাবে বিচার বিভাগের ক্ষেত্রেও তাই একই কথা প্রযোজ্য। তাহলে ছাত্রছাত্রীরা ব্যাপারটা বুঝতে পারলে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে মন্তেস্কুর যে মূল সূত্র, সেই মূল সূত্রের উপরে ভিত্তি করে আমরা তার পক্ষে এই যুক্তিগুলো রাখলাম। তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবারে আসছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষের কিছু যুক্তি। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে এবং এর পক্ষে বিপক্ষের যুক্তিগুলো লিখতে পারলেই পক্ষেও 4 নম্বর, বিপক্ষেও 4 নম্বর। এটা প্রশ্নটা এইভাবে আসে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য লেখো 2, এর বিপক্ষে বিপক্ষে যুক্তিগুলো দাও 3, 3, 6, মোট 8 নম্বরে। অথবা আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও 4, 4, 8। কেন প্রয়োজন সেটাও একসঙ্গেই 8, কিন্তু ওই পক্ষে বিপক্ষে তোমাদের কিন্তু লিখতে হবে। এবারে আসছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তিগুলো। তোমাদের একটু আগে আমি বলেছি যে 19বিংশ শতকের প্রথম অর্ধ পর্যন্ত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি বিপক্ষে সমালোচনার কোনো জায়গাই ছিল না, জায়গা খুঁজে পাইনি দার্শনিক। তার আগে একটি ছোট কথা বলি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ কোন কোন দেশে আছে সেটা তোমাদের আরেকবার বলে দিই। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রে, ব্রাজিল, মেক্সিকো, চীন, এই সমস্ত দেশে আমরা দেখতে পাই। 1789 সালে ফরাসি গণতন্ত্রেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপরে নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম যে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা তীব্রভাবে সমালোচনার মুখে। প্রথম এই নীতির বিপক্ষে যে যুক্তিটা হলো সেই যুক্তিটা কিন্তু একদম ফেলে দেওয়ার নয়, যে সরকারের বিভাগ নিয়ে
অর্থাৎ 1 নম্বর পয়েন্টে যেটা আমি বলছি যে মূল তত্ত্ব গঠনে বিভ্রান্তি, মূল তত্ত্ব গঠনে বিভ্রান্তি। মূল তত্ত্ব গঠনে বিভ্রান্তি অর্থাৎ সরকারের কটা বিভাগ? উইলবি বলছেন 2টো, জেমস গুডনাউ বলছেন 5টা, এসমে বলছেন 3টে। তাহলে এসমের যে 3টে বা 3টি তত্ত্ব বা ত্রিতত্ত্ব, সরকারের 3টি বিভাগ, তার উপরেই তো মন্তেস্কুর আলোচনা। তাহলে যেখানে সরকারের 2টো বিভাগ, যেখানে সরকারের 5টা বিভাগ, সেগুলোর উপরে তো আলোচনা হয়নি। অর্থাৎ এখানেই মন্তেস্কু ভুল করেছেন বলে তার বিরোধী রাষ্ট্র দার্শনিকরা এটাকে সমালোচনা করেছে যে সরকারের 3টি বিভাগ ধরে মন্তেস্কু তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কিন্তু সরকারের বিভাগ যেখানে 2টো বলে যারা বলছেন, যেখানে কেউ 5টা বলছেন, কেউ 6টা বলছেন, সেখানে কি হবে তার সম্পর্কে কিন্তু মন্তেস্কু যথার্থ ব্যাখ্যা দিতে পারেননি। সেই জন্য মূল তত্ত্ব গঠনে বিভ্রান্তি থেকে গেছে। 2 নম্বর হচ্ছে কি যে বাস্তব প্রয়োগ কাম্য নয়। বলছে কি বাস্তব প্রয়োগ কাম্য নয়, বাস্তবে প্রয়োগ, এটা মাথায় রাখবে। বাস্তব প্রয়োগ কাম্য নয়। কেন কাম্য? সরকারের 3টি বিভাগে পারস্পরিক সহযোগিতায় সরকার রাষ্ট্রীয় ইচ্ছা, রাষ্ট্রীয় আদর্শ, রাষ্ট্রীয় লক্ষ্যকে পরিপূর্ণ রূপ দিতে পারে। কিন্তু যদি পৃথক হয়ে যায়, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যদি পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তাহলে কি হবে? সহযোগিতার পরিবর্তে পারস্পরিক সংঘাত তৈরি হবে, বিরোধিতা তৈরি হবে, যেটা সংঘর্ষের রূপ নিতে পারে। কারণ আইন বিভাগ শাসন বিভাগের ঘাড়ে দোষ চাপাবে, শাসন বিভাগ বিচার বিভাগের ঘাড়ে দোষ চাপাবে, এইভাবে পারস্পরিক দোষারোপের ফল, তাতে হিতে বিপরীত হবে। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা রক্ষার পরিবর্তে ঠিক উল্টোটাই হবে। এই কারণে বাস্তব প্রয়োগ কিন্তু কাম্য নয় বলেই রাষ্ট্র দার্শনিকরা মনে করছেন। 3 নম্বর বলছেন যে বাস্তব যদি প্রয়োগ কাম্য হয়, অসম্ভব। বাস্তব প্রয়োগ অসম্ভব। বলছে অসম্ভব কেন? আইনসভার কাজ আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ শাসন কার্যকে সুষ্ঠু এবং যথাযথভাবে প্রয়োগ করা, আর বিচার বিভাগের কাজ হলো আইনের যথাযথ ব্যাখ্যা করা। শাসন বিভাগ আইনগুলো যথাযথ প্রয়োগ করছে কিনা সেটাও বিচার বিশ্লেষণ করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বিচার বিভাগের কাজ হলো আইনের যথার্থতা ব্যাখ্যা করে ন্যায় প্রতিষ্ঠা করা। আচ্ছা, এছাড়াও আমাদের দেশে শাসন বিভাগ আইন প্রণয়ন করে, তোমরা জানো, এর আগে পড়ে আসছি, অর্পিত ক্ষমতা প্রসূত আইন। অর্থাৎ আইনসভা ছাড়াও শাসন বিভাগ আইন প্রণয়ন করতে পারে। শাসন বিভাগ প্রবর্তিত আইনকে বলা হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন। আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি। তাহলে শাসন বিভাগ আইন প্রণয়ন করে। এছাড়াও যখন আইনসভার অধিবেশন বন্ধ থাকে তখন আইন প্রণয়ন করে কে? শাসন বিভাগ, অর্ডিন্যান্স জারি করে। বিচার বিভাগও আইন প্রণয়ন করে। তাহলে স্যার আবার সে কিরকম জিনিস? যখন বিচারের সময়ে কোনো প্রচলিত আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করা যায় না, তখন বিচারকরা তাদের সুচিন্তিত মতামত এবং সুচিন্তিত চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে নতুন আইন তৈরি করতে পারে।
তাহলে এটা যদি হয়ে যায় যে আইন বিভাগ কেবল আইন তৈরি করবে, বিচার বিভাগ কেবল বিচার করবে, শাসন বিভাগ শাসন প্রয়োগ করবে, তাহলে যে প্রচলিত সুষ্ঠুভাবে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইন হতো, বিচার বিভাগের দ্বারা আইন প্রণীত হতো, সেটা সম্ভব হবে না। সেই কারণে এটা প্রয়োগ সম্ভব হলেও এটাকে কামনা করা আমাদের উচিত নয়। সেই কারণে একটা কথা বারে বারে বলছে যে অ্যাবসলিউট সেপারেট ইজ নাইদার পসিবল নর ডিজায়ারেবল। আবার বলছি, অ্যাবসলিউট সেপারেট ইজ নাইদার পসিবল নর ডিজায়ারেবল। বুঝে গেল? এবারে আসছি স্বাধীনতার রক্ষা কবচ নয়। স্বাধীনতার রক্ষা কবচ নয়। স্বাধীনতার রক্ষা কবচ নয়। তাহলে স্বাধীনতার রক্ষা কবচ কি? যে ব্রিটেনে গিয়ে মন্তেস্কু তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুপ্রেরণা পেলেন এবং লিখলেন দ্য সেপারেশন থিওরি অফ ল 1748, সেই ব্রিটেনেই কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ছিল না। তা সত্ত্বেও সেখানকার মানুষ অবাধে ব্যক্তি স্বাধীনতা ভোগ করছে। ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে তখনই মানুষ যদি তাদের চেতনাবোধ থাকে এবং তারা তাদের অধিকার সম্পর্কে জাগ্রত হয়। তোমরা জানো ব্রিটিশ জনগণ তাদের অধিকার বোধ সম্পর্কে অনেক অনেক বেশি জাগ্রত। তাহলে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ কেবলমাত্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হতে পারে না। এবারে আসছি আমি জৈব মতবাদীদের কথা। জৈব মতবাদী, তাহলে জৈব তত্ত্ব বলে কথাটা লিখে নিন। জৈব তাত্ত্বিকদের সমালোচনা। তোমরা বিখ্যাত রাষ্ট্র দার্শনিক ব্লুমসলির নাম শুনেছ। ব্লুমসলি বলছেন যে সরকারের তিনটি বিভাগ নিয়ে সরকার, ঠিক আমাদের যেমন জীবদেহ, মাথা, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জীবদেহ, এই অঙ্গ প্রত্যঙ্গ এবং মাথা পারস্পরিক সহযোগিতায় দেহ সুষ্ঠুভাবে পরিচালিত হয়, দেহের সুষম বিকাশ হয়। ঠিক তেমনি সরকারের পরিপূর্ণ বিকাশ, তার আদর্শ, তার লক্ষ্য সবকিছুই সম্পূর্ণতা লাভ করে তার যে বিভিন্ন বিভাগগুলোর পারস্পরিক সহযোগিতায়, প্রতিযোগিতা মানে বিচ্ছিন্নতায় নয়। জীবদেহ থেকে যেমন অঙ্গ প্রত্যঙ্গ এবং মস্তিষ্ককে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে দেহ কিসে পরিণত হবে? মৃত বস্তুতে পরিণত হবে। ঠিক তেমনি সরকারের বিভিন্ন বিভাগগুলোর মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অভাব দেখা যায় তাহলে কিন্তু সরকার হিস্টিরিয়া রোগীর মতো মূর্ছিত হয়ে পড়বে। ক্লিয়ার হয়েছে? এবারে আমি আরো গোটা দুই পয়েন্ট তোমাদের বলছি। সরকারি কাজকর্মের যে গতিশীলতা সে সম্পর্কেও বললাম। জৈবতাত্ত্বিকদের সমালোচনা। এবারে আমি আর কয়েকটা পয়েন্টের সঙ্গে যুক্ত করছি। এক নম্বর হচ্ছে সরকারি বিভাগগুলোর সহযোগিতার অভাব তৈরি হয়। সরকারি বিভাগের সহযোগিতার অভাব
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি কার্যকর হয়ে যায়, তাহলে প্রতিটা বিভাগ নিজ নিজ বিভাগীয় সংরক্ষণ নিয়ে ব্যস্ত থাকবে। এর ফলে কি হবে? পারস্পরিক সহযোগিতার যে নীতি সেটা ভুলে যায়। আর পারস্পরিক সহযোগিতা ছাড়া সুচিন্তিত আইন প্রণয়ন বলো, সুষ্ঠু আইনের প্রয়োগ বলো, বা বিচার বিভাগেরও সেই আইনকে ব্যাখ্যা করা, এগুলো কিন্তু যথাযথভাবে হবে না এবং সম্ভব নয়। তারপরে মন্তেস্কুর এই আইনটা কত শতাব্দীর? অষ্টাদশ শতাব্দী। এখন কত শতাব্দী? একবিংশ শতাব্দী। তাহলে একবিংশ শতাব্দীর রাষ্ট্র কেমন? জনকল্যাণকামী রাষ্ট্র। এখানে প্রযুক্তিবিদ্যার যথেষ্ট উন্নতি ঘটেছে। তাহলে অষ্টাদশ শতকের নিরিখে যে চিন্তা চেতনা ধ্যান ধারণা, তার সঙ্গে একবিংশ শতাব্দীর ধ্যান ধারণা কিছুটা হলেও অমিল থাকবে। এখন রাষ্ট্র অনেক এগিয়ে গেছে, তাই তৎকালীন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এখনকার দিনে অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। নেক্সট পয়েন্ট বলছি, বিভিন্ন বিভাগের দক্ষতা নষ্ট হবে। এটা মুছে দিচ্ছি, দিয়ে আবার এখানে লিখছি 7 নম্বর পয়েন্ট, বিভিন্ন বিভাগের কর্মদক্ষতা হ্রাস পাবে। বিবেক হ্রাস পাবে বা নষ্ট হবে। কি করে? না, কাজকর্ম যখনই সুষ্ঠুভাবে সহযোগিতার মাধ্যমে যেটা করা যায়, অর্থাৎ আইন বিভাগ একটা আইন প্রণয়ন করছে, সেখানে শাসন বিভাগ এবং বিচার বিভাগ তাকে সহযোগিতা করছে, তাহলে সেখানে যথেষ্ট সুচিন্তিত আইন প্রণীত হবে। কিন্তু এখানে যদি পারস্পরিক সহযোগিতা না থাকে, অর্থাৎ অন্য কারোর সাহায্য মানে অন্য কোনো বিভাগের সাহায্য সহযোগিতা না পায়, তাহলে সেই বিভাগের কর্মদক্ষতাটা অনেকটা কমে যাবে বা কমজোরি হয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে সব সময় দুটো চোখের থেকে চারটে চোখ অনেক বেশি দেখে। অর্থাৎ আমরা যেটা দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভায় পরবর্তী সময় আলোচনা করব, যে এখানে যারা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগে আছে, তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তাহলে পারস্পরিক সহযোগিতায় যদি সবকিছু হয়, তাহলে সেখানে বিভাগীয় কর্মদক্ষতা বা গতিশীলতা আরো বেশি বৃদ্ধি পাবে। এবার আসছি নেক্সট পয়েন্ট, দায়িত্বহীনতা। দায়িত্বহীনতা যে কথাটা আমি তোমাদের বারে বারে বলি, যে এই বিভাগগুলো যদি পরস্পরের ক্ষেত্রে আমি স্বতন্ত্র করে দিলাম বা নিয়ন্ত্রণ মুক্ত করে দিলাম, তাহলে নিয়ন্ত্রণ করে দিলে কি হবে? নিয়ন্ত্রণ মুক্ত করে দিলে কি হবে? কোনো কাজ, আইনসভার কাজ, আমার কাজ এই আইনসভা আইন প্রণয়ন করা, আমি অন্য বিষয়ে দেখব না। আমার কাজ শাসন বিভাগের কাজ হচ্ছে আইনগুলোর সুষ্ঠু প্রয়োগ করা, আমি এর বাইরে যাব না। অর্থাৎ সরকার মানে বিভাগগুলোর পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ে একটা সুষ্ঠু অঙ্গ, যার মাধ্যমে একটা পরিপূর্ণ চিন্তা ভাবনা, একটা পরিপূর্ণ রাষ্ট্র গঠন হবে, যেখানে ব্যক্তি স্বাধীনতা অটুট থাকবে। কিন্তু এই দায়িত্বহীনতার মানে দায়িত্বের প্রশ্নে আমার ওই দায়িত্ব নয়, আমি এটা পালন করতে পারবো না, পরস্পরের উপর দোষারোপ করবে। অর্থাৎ এটা কিন্তু সুশাসনের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াবে। সর্বোপরি যেটা আসছি, ক্ষমতার প্রশ্নে অসাম্যতা। কার ক্ষমতা বেশি, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। ক্ষমতার অসাম্য, ক্ষমতার অসাম্যতার প্রশ্নে
একটা প্রশ্ন থেকে যায়, সেটা কি, যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটে বিভাগের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী কে? তোমরা জানো যে আইন বিভাগ অলিখিত অর্থে প্রভূত ক্ষমতাধর। কারণ কি না, আইনসভা অনাস্থা আনলে শাসন বিভাগে ক্ষমতা শেষ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে শাসন বিভাগে যারা আছেন তারা আইন বিভাগের সব থেকে বরিষ্ঠ নেতা নেতৃবৃন্দ, তারা কিন্তু পারতপক্ষে কন্ট্রোল করে আইনসভাকে। তাই এখানে ক্ষমতার দ্বন্দ্বে যদি আসি বা ক্ষমতার প্রশ্নে যদি আসি, তাহলে দেখা যাবে কি না, আইন বিভাগ একধারে প্রভূত শক্তিধর, আবার শাসন বিভাগও আরেকদিকে প্রভূত শক্তিধর। আবার বর্তমান দিনে বিচার বিভাগীয় পর্যালোচনা, বিচার বিভাগীয় সমীক্ষা অর্থাৎ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, বিচার বিভাগীয় যে অতি সক্রিয়তা বিচার বিভাগকে সেখানেও অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। তাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এখানে আংশিকভাবে যদি আমরা কার্যকর করি, অর্থাৎ বিচার বিভাগটাকে আমাদের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে পারি, তাহলে কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পাবো যে ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় যথার্থভাবে প্রতিষ্ঠিত হবে। নেক্সট পয়েন্ট আসছি, একাধিক যে বিভাগ রয়েছে সেখানে একই ব্যক্তি থাকতেই পারে, অর্থাৎ একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণের ক্ষেত্রে আমি বলেছিলাম মূল সূত্রে যে এক ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবেন না। এখানে বলছে যে না, একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং সেখানেও একটা সুন্দর সরকার পরিচালিত হয়। আমরা পার্লামেন্টারি গণতন্ত্র দেখছি, ব্রিটেনের রাজা বা রানী শাসন বিভাগের অঙ্গ, আবার পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ, তার কাউন্টার সাইন ব্যতীত আইনসভা প্রণীত আইন আইনে পরিণত হয় না। আবার ভারতবর্ষের ক্ষেত্রে দেখো না, এখানে রাষ্ট্রপতি শাসন বিভাগের অঙ্গ, আবার আইন বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ। রাষ্ট্রপতির সাইন ছাড়া কোনো বিল আইনে পরিণত হয়। তাহলে একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকছেন। আবার দেখো ভারতবর্ষের কথাই দেখো না, আইনসভার সদস্যরা যারা সিনিয়র, অধিক যোগ্যতা সম্পন্ন, তারাই শাসন বিভাগকে অলঙ্কৃত করে রেখেছেন। তাহলে এক্ষেত্রে তো কোনোরূপ সমস্যা হচ্ছে না, জনগণের সার্বভৌমিকতা বা জনগণের যে স্বাধীনতা আদৌ ক্ষুণ্ণ হচ্ছে কি? তাহলে এখানে একটা পয়েন্ট তোমরা লিখতে পারো যে একই ব্যক্তি একাধিক বিভাগে যুক্ত থাকতে পারেন। তাহলে এটা উদাহরণ দিয়ে আলোচনা করবে তোমরা। ভারতবর্ষের রাষ্ট্রপতির কথা বলবে, ব্রিটেনের রাজা বা রানীর কথা বলবে। সর্বোপরি আজকে আমার শেষ যে যুক্তি সেটা হচ্ছে সমাজতন্ত্রীদের যুক্তি। সমাজতন্ত্রীরা বলছেন যে প্রতিটি সরকারে আইন বিভাগ বলুন, বিচার বিভাগ বলুন বা শাসন বিভাগ, তাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে কি, পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করা। অর্থাৎ সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকলেও যা, না থাকলেও তাই। যদিও আমি প্রথমেই বলেছিলাম যে এই নীতিটির প্রয়োগ দেখা গিয়েছে ব্রাজিল, মেক্সিকো, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন। বর্তমান গণপ্রজাতন্ত্রী চীন বা সোভিয়েত ইউনিয়নে কিন্তু এই নীতিটি ওরা ওদের সংবিধানে আর কার্যকর করেননি বা এই নীতিটির আর অস্তিত্ব রাখেননি। আমি উপসংহারে এইটুকুই বলবো, এই যে পক্ষে বিপক্ষের আলোচনায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কি, যে আমার লক্ষ্য যদি সরকারের স্বৈরাচারিতা বন্ধ করে ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির কল্যাণ করা হয় বা ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করা হয়,
তাহলে সেক্ষেত্রে বিচার বিভাগের আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে প্রভাব মুক্ত রাখতে হবে, অর্থাৎ পূর্ণ মাত্রায় নয়, আংশিক হলেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটাকে আমাদের প্রয়োগ করতে হবে। তবে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার কার্য প্রতিষ্ঠা করে ন্যায় বিচারের দ্বারা ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করতে সক্ষম হবে। যদিও একটা জিনিস আমি আগেও বলেছি, আবার বলবো, যে এখনকার রাষ্ট্র জনকল্যাণকামী রাষ্ট্র। তাই জনকল্যাণকামী রাষ্ট্র যতই ক্ষমতা স্বতন্ত্রীকরণ থাকুক বা না থাকুক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার প্রতিবন্ধকতা হতে পারে না। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আমার টপিক আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে ওই নম্বরেই তোমরা প্রশ্ন পাঠাবে, বা কোনো জায়গায় সমস্যা হলে তোমরা আমাকে একটু ফোনও করতে পারো, অসুবিধা নেই। আমি তোমাদের সাধ্যমতো আলোচনা করার চেষ্টা করব।